তার জন্য 5 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি তারা জানিয়েছেন। সংগঠনটি জানিয়েছে মোবাইল ফোন অপারেটরদের মতো মোবাইল ব্যাংকিং সেবায় এসএমপি বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে এসব সেবায় ভ্যাট কমিয়ে 5% করতে হবে। এছাড়াও ক্যাশ আউট ফি এক অঙ্কের ঘরে নামিয়ে আনতে হবে। সেই সঙ্গে সেন্ট মানি চার্জ বাতিল করারও দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। এছাড়াও আন্তঃলেনদেন চার্জ মুক্ত রাখারও দাবি জানান তারা। লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে এই সংগঠনটি। মুঠোফোনের গ্রাহক ভোগান্তি কমবে কিভাবে, এই বিষয় নিয়ে আলাপে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। জনাব মহিউদ্দিন আহমেদ, আপনাকে দেখতে পাচ্ছি বড় পর্দায় এবং স্বাগত টালি খাতায়। যে বিষয়টি সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জ কমানোর দাবি জানিয়েছেন আপনারা। সার্ভিস চার্জ কত হলে সেটি আপনাদের কাছে যৌক্তিক বলে মনে হচ্ছে এবং সেটি কেন হচ্ছে না? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে 2011 সালে যখন বাংলাদেশে ডিজিটালাইজেশন করার জন্য সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার জন্য আমাদের এই মোবাইল ব্যাংকিং এমএফএস সেবা চালু করে, কিন্তু আমরা এই সেবা যখন চালু হয় তারপর থেকেই আমরা বলছিলাম যে সরকারের যে মূল উদ্দেশ্য প্রান্তিক জনগোষ্ঠীকে এই ব্যাংকিং সেবা প্রদান করার জন্য, সেই সার্ভিস চার্জটা কতটুকু এই প্রান্তিক জনগোষ্ঠীর সামর্থ্যের মধ্যে আছে সেটা একটা দেখার বিষয় ছিল। আমরা শুরু থেকেই বলছিলাম যে এই সার্ভিস চার্জটা গ্রাহকদের জন্য এবং কম আয়ের, নিম্ন আয়ের এবং সাধারণ গ্রাহকদের জন্য এটি সন্তোষজনক না। আমরা এই সার্ভিস চার্জটি কমাতে দীর্ঘদিন যাবত এটা নিয়ে আবেদন, নিবেদন এবং আন্দোলন করে যাচ্ছি। আমরা প্রথমেই চাচ্ছিলাম যে এই সার্ভিস চার্জটা কিভাবে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবে। আমাদের একটি অপারেটর, একটি এমএফএস প্রতিষ্ঠান, আপনি দেখবেন তারা প্রায় 70 থেকে 80% বাজার দখল করে আসে। আমরা এসএমপির কথা কেন বললাম? এসএমপির কথা এই জন্য বললাম, আপনি দেখবেন টেলিযোগাযোগ খাতে কিন্তু 40% ওপর যদি গ্রাহক হয়, 40% গ্রাহক থাকে কোন অপারেটর, সেক্ষেত্রে বিটিআর নিয়ন্ত্রক সংস্থা এসএমপি একটি সিস্টেম করে দিয়েছে। এটা জবাবদিহিতার মধ্যে তখন সেই অপারেটরটা চলে এসেছে। আমরাও চাচ্ছিলাম, যেহেতু এখানে প্রায় 17টি প্রতিষ্ঠান কাজ করে, যদিও মোবাইল ব্যাংকিং এ 17টি প্রতিষ্ঠানই খুব একটা মার্কেটে ভালোভাবে নেই, 2-1টি প্রতিষ্ঠান মাত্র আছে। রাষ্ট্রের সহযোগী একটি প্রতিষ্ঠান আপনি জানেন যে নগদ চলে এসেছে। মহিউদ্দিন আহমেদ, আমরা দেখছি যে এমএফএস প্রতিষ্ঠানগুলো এই যে 1000 টাকা লেনদেনে কেউ ডাবল ডিজিটাল ফি নিচ্ছে, কেউ আবার সিঙ্গেল ডিজিটাল নেওয়ার চেষ্টা করছে। এই মানে বৈষম্য কেন, বা কেন বেশি নেওয়া হচ্ছে আর কেন অন্য কোম্পানিগুলো কম নিচ্ছে, কিভাবে নিচ্ছে, সেই বিষয় নিয়ে কি আলাপ হয়েছে কিনা যারা বেশি নিচ্ছে তাদের সঙ্গে? আচ্ছা, দেখেন, বাংলাদেশ ব্যাংকে এটা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে, অর্থ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে। তাদের গাইডলাইনের সাথে 4 ধারায় বলা আছে যে মোবাইল ব্যাংকিং এর সার্ভিস চার্জ নির্ধারণ করবে স্ব প্রতিষ্ঠান। যার ফলে যেমন মোবাইল ফোন অপারেটরদের কিন্তু সিলিং রেট এবং ফ্লোর রেট নির্ধারণ করে বিটিআরসি মন্ত্রণালয়, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, কিন্তু মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে সার্ভিস চার্জ নির্ধারণ করে দেওয়া হয়নি। যার ফলে একটি অপারেটর যখন, এই সার্ভিস প্রতিষ্ঠান যখন বাজারের প্রায় 80% মার্কেট দখল করে আছে, তখন তাদের ইচ্ছাকৃতভাবে বা এটা আমরা বলতে পারি অনৈতিকভাবেই তারা একটি সার্ভিস চার্জ নির্ধারণ করছে। আপনি দেখবেন নগদ যখন এখন সার্ভিস চার্জ কমালো, এতদিন আমরা জানতাম যে তাদের ব্যয়ভারে যে হিসাব, তার ফলে সার্ভিস চার্জ কমানো সম্ভব হয়নি তাদের বক্তব্য অনুযায়ী। কিন্তু নগদ কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সার্ভিস চার্জ কমানো সম্ভব এবং তারা কমিয়েছে। আপনি এসএমপির কথা বলছিলেন, সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ারের কথা বলছিলেন। যদি এসএমপি ঘোষণা করা হয়, যারা মার্কেটের বেশিরভাগ অংশ ক্যাপাসিটি ধারণ করে আছেন, তাহলে গ্রাহক কি সুবিধা পাবে? অবশ্যই গ্রাহকরা সুবিধা পাবে, কারণ হচ্ছে তখন অন্য প্রতিষ্ঠানগুলি কিন্তু একটা বাজারের প্রতিযোগিতা চলে আসবে। সেই ক্ষেত্রে প্রতিযোগিতা চলে আসলে অবশ্যই এই প্রতিযোগিতার সুফল অবশ্যই গ্রাহক পাবে। কারণ হচ্ছে তখন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, বিভিন্ন ধরনের এমএফএস প্রতিষ্ঠানগুলি বাজারে নিয়ে আসবে। সেই ক্ষেত্রে একটা প্রতিযোগিতার মধ্যে থাকবে, মনোপলি করতে পারবে না একটি প্রতিষ্ঠান, তখন আর যাচ্ছে তাই ভাবে। যার ফলে এই সামগ্রিক সুবিধাটাও কিন্তু আমরা গ্রাহকরা পাবো। আপনি লক্ষ্য করবেন এখানে 1.85%, অর্থাৎ হাজারে কিন্তু 18 টাকা 50 পয়সা নিচ্ছে আপনার অপারেটর, আবার 0.15% কিন্তু নিচ্ছে রিটেলাররা। যার ফলে আপনি বছরে প্রায় 350 কোটি টাকা
আপনার এটা কোনো হিসেবেই নেই। এই যে রিটেলাররা নিল 350 কোটি টাকা, এটাও কিন্তু একটা জবাবদিহিতার আওতায় আসা উচিত ছিল। আমার কাছে নেওয়া হচ্ছে 1020 টাকা, তাদের বক্তব্য অনুযায়ী তারা নিচ্ছে 18 টাকা 50 পয়সা। আসলে 18 টাকা 50 পয়সা নিচ্ছে না, রিটেলাররা নিচ্ছে 20 টাকা। আবার ওই যে আমি যে বললাম 350 কোটি টাকা অনৈতিক ভাবে এটা গায়েব হয়ে গেছে, রাষ্ট্র সুবিধায় এই 350 কোটি টাকা সুবিধা ভোগ করতে পারেনি। আবার এ থেকে যে গ্রাহকরা সুবিধা পাবে সেটাও পায়নি, এটা কিন্তু অপারেটররা পায়নি। এক্ষেত্রে এটাকেও একটা জবাবদিহিতার আওতায় কিভাবে আনা যায়, আমরা সেদিকটাও একটু জি, সরকারের অবশ্যই আপনারা যে দাবিগুলো বিবেচনায় জানিয়েছেন সেই দাবিগুলো কি রাজস্ব বোর্ড মেনে নেবে কিনা, কারণ আপনারা এই চার্জ 15% থেকে 5% নামিয়ে আনার দাবি জানিয়েছেন, এবং সেই সঙ্গে এসএমপি যারা রয়েছে, এসএমপি তো নয় মানে এমএফএস যারা রয়েছে, তারাও কি আপনাদের দাবি মেনে নেবে বলে আপনারা মনে করেন কিনা? এটা অবশ্যই এখন একটি সময়ের ব্যাপার। দেখেন, আমরা কেন 15% ভ্যাট থেকে কমিয়ে সরকারকে 5% আনতে বলছি, কারণ সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল সেবার আওতায় আনা। বর্তমান সরকার ডিজিটাল বান্ধব সরকার, যার ফলে আমরা এই সরকারকে সরকারের কাছে দাবি করেছি যে এই যে সুফল 10% ভ্যাট যদি কমে যায়, অবশ্যই সরকার এই অপারেটরদেরকে নির্দেশ দিবে যে এই সুবিধা, ভ্যাটের যে সুবিধা সরকার দিল, সেটা অবশ্যই আমরা গ্রাহকরাই আমরা পাবো। জি, এই জন্য অবশ্যই, আমরা নিশ্চয়ই। এবং সেই ভ্যাটটাকে সঙ্গে কমাতে আপনারা হবে। আরেকটি দাবি জানিয়েছেন, সেটা হচ্ছে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। কোন দিক থেকে আপনাদের মনে হচ্ছে যে মোবাইল ব্যাংকিং এর গ্রাহকরা অনিরাপদ? আপনি অবশ্যই দেখবেন, আপনাদের টেলিভিশন চ্যানেলগুলির বিজ্ঞাপনও দেখবেন যে প্রতিনিয়ত একটি অপারেটর গ্রাহকরা কিভাবে নিরাপদ থাকবে সচেতনতামূলক বিজ্ঞাপন তারা প্রচার করে যাচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু কেন এই সচেতনতামূলক প্রচার? কারণ হচ্ছে গ্রাহকরা নিরাপদ না। আমরা কেন আরো নিরাপত্তার বিষয়টাকে জোরদার করতে বলছি? আপনি জানেন, মোবাইল ব্যাংকিং সেবা চালু করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন যেখানে আপনি আপনার 5,000 টাকা নিরাপত্তায় আপনি নিশ্চিত করতে পারছেন না, তারা হ্যাকাররা নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যখন আপনার মূল ব্যাংকের সাথে অ্যাকাউন্টের সাথে আপনি একটা সংযোগ ঘটবে, সেই ক্ষেত্রে আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ কিংবা আপনার ব্যবসায়ের সঞ্চিত অর্থ, এই যে আপনার বিনিয়োগের অর্থ, কোন বিষয়গুলো যদি এখন অপারেটর নিশ্চিত করে তাহলে গ্রাহকের মোবাইল লেনদেন দিন মানে নিরাপদ হবে বলে আপনারা মনে করেন? এটি নিরাপদ করার জন্য যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত, আমরা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সেই ধরনের আমরা আসলে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। আমরা আশা করি বাংলাদেশ ব্যাংক বিষয়টি ভেবে দেখবে এবং গুরুত্ব সহকারে গ্রাহকদের নিরাপত্তার বিষয়টি তারা দেখবে। মানে খুব কারণ হচ্ছে সুনির্দিষ্ট করে আপনাদের কোনো কি দাবি বা বক্তব্য কি রয়েছে কিনা যে এই বিষয়টি কার্যকর করলে গ্রাহকদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন পুরোপুরি নিরাপত্তাজনক হবে? দেখেন, আপনার প্রায় 60টি ব্যাংকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় না। সেখানে প্রায় 10 লক্ষ এজেন্ট রয়েছে, সারা দেশ ব্যাপী 10 লক্ষ এজেন্ট রয়েছে। এই 10 লক্ষ এজেন্টকে কিভাবে আপনার জবাবদিহিতার আওতায় আনবেন, এবং এই 10 লক্ষ এজেন্টকে আমরা বারবার বলছি এদেরকে নিয়ন্ত্রণের আপনার নজরদারিতে আওতায় আনবেন। এই সমস্ত এজেন্টকে যদি আপনার প্রথম ধাপে নিয়ন্ত্রণ এবং নজরদারিতে আনতে পারেন, তাহলে কিন্তু গ্রাহকরা অনেকটা নিরাপত্তা ভোগ করবে। এবং যদি সাইবার সিকিউরিটি আপনার নিরাপত্তার বিষয়টি সরকার জোরদার করে, তাহলে কিন্তু আমরা নিরাপত্তা পেতে পারি। না হলে কিন্তু একটি ভয়ানক অবস্থার সৃষ্টি হবে, এতে কোনো সন্দেহ নেই। লেনদেন চালু হলে কি পরিস্থিতি বিরাজ করবে সেটা ভাবা খুব দুঃস্থকর ব্যাপার। জি, সামনের দিনগুলোতে নিশ্চয়ই সেটি আমরা দেখব। মহিউদ্দিন আহমেদ, দর্শক ধন্যবাদ তালিকাতায় যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। চলে যাচ্ছি পরের খবরে। গেল সেপ্টেম্বর শেষে দেশে ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক 30 লাখ ছাড়িয়ে গেছে। ওই মাসে লেনদেন হয়েছে 7,006 কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বরে দেশে ইন্টারনেট ব্যাংকিং এর গ্রাহক ছিল 22,87,000, আর ওই মাসে লেনদেন হয়েছিল 5,365 কোটি টাকা। এই হিসাবে এক বছরে যুক্ত হয়েছে 7,27,000 গ্রাহক। বছর জুড়ে গ্রাহক বেড়েছে 31.80%। লেনদেনের পরিমাণ 1,624 কোটি টাকা বা 30%-এর বেশি বেড়েছে।